ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি গেলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনকে বিলম্বিত করতে পিআরের নামে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকে যোগ দিতে ইতালি গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দিবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এইসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনীর 80,000 সদস্য দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি বডি ক্যামেরার ব্যবহার করা হবে। এছাড়া জানুয়ারির মধ্যে 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বিগত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। এই সময় উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইন মেনেই হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। গত 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। সকালে রাজধানীর আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এই সময় তিনি টিকাদান ক্যাম্পেইনের বেশি প্রচারণা চালানোর অনুরোধ জানান। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবর নিকটস্থ স্কুল এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। যেখানে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, হাটে বলবেন, বাজারে বলবেন, যত জায়গায় বলা যায় এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশু এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই জানাজার কথা বলা হলো, এদের বেশিরভাগই হলে 9 মাস থেকে 15 বছরের শিশু। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলে বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য সহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন তোলা হচ্ছে শুধু জুলাই নিয়ে কাজ বলি। এই সময় তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল এই নিয়ে আলোচনা সৃষ্টি করছে যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেওয়া না হয়। তিনি জানান, জুলাইয়ের চেতনা ও প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কাজ অব্যাহত থাকবে। এই সময় জুলাই স্মৃতিস্তম্ভ এর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই যে বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার যে কনসালটেন্সি, সেই কনসালটেন্সিতেই এই পুরো স্মৃতিস্তম্ভে যা খরচ হচ্ছে তা খরচ করা হয়েছে। তখন ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা তুলতে দেখতাম না। এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা তুলতে দেখি, কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেলে প্রশাসনের কর্মকর্তারা সেভাবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন। তাদের উপর ন্যস্ত দায়িত্ব ও ক্ষমতার ব্যবহার না করলে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া সেনাবাহিনী আর পুলিশ সহায়তা করবে। জনপ্রশাসন সচিব বলেন, উপযুক্ত পরিবেশ পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন। যারা নিরপেক্ষতা বজায় রাখবেন না তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে প্রত্যাহার করা হবে। এই সময় সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে প্রত্যাশা করেন জনপ্রশাসন সচিব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারি। এই দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এমন অভিযোগ করেন। বলেন, জনগণ এমন একটি নির্বাচন দেখতে চায় যার মাধ্যমে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই সময় পিআর পদ্ধতি দেশের মানুষ গ্রহণ করবে না উল্লেখ করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং সরকারের এই কমিটমেন্ট বিএনপি দেখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই, পিআর পদ্ধতি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? তো সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি
এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। সমৃদ্ধির পথে একসাথে প্রতিপাদ্যে শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপের 40 বছর উদযাপিত হয়েছে। এই উপলক্ষে গতকাল ধামরাই ইফাদ অটোস ফ্যাক্টরিতে নানা আয়োজন হয়। অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সহ প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় ইফাদের 4 দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরেন চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। আয়োজনে ইফাদের কর্মীদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক লং সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয়। একই সঙ্গে কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ফ্যাক্টরি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। সারা দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় মেহেরপুরে 9 মাস থেকে 15 বছর বয়সী 1,67,000 শিশুকে 1 ডোজ টিকা দেয়া হবে। হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলের হলরুমে টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এই সময় সিভিল সার্জন ডক্টর রত্নদীপ বিশ্বাস, ডাক্তার মুখলিসুর রহমান, ডাক্তার আমিনুর রশিদ সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের টিকাদান শুরু হয়। এদিকে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এছাড়া সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জ, শেরপুর ও পাবনার ঈশ্বরদীতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আমি মুক্তিযোদ্ধা, সেফ এক্সিট আমার জন্য নয়, এমনটি মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে বরিশালে টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনে এসে তিনি এই মন্তব্য করেন। এদিকে দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 1 মাস ব্যাপী এই কর্মসূচিতে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিবে। এরই অংশ হিসেবে বরিশালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা ফারুকী আজম। এই সময় রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা। উদ্বোধনকালে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনটাকে মাসব্যাপী ক্যাম্পেইন হবে, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ রোগ প্রতিরোধ, রোগ প্রতিকারের চাইতে উত্তম। নারী পুরুষ সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, ইসি রাতের আধারে নয়, দিনের আলোতে পরিষ্কার ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। এই সময় এনসিপির শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গ্যাজেট শাপলা না থাকার কারণে এনসিপির এই প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে। এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা এই নির্বাচনে নাম্বার 1 হচ্ছে যে এটাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই আমরা, যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে সুন্দর পরিবেশে নিজের ভোটটা উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ মোতাবেক যাতে ভোটটা দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমাদের যে কর্মকর্তারা যারা উপস্থিত আছেন বিভিন্ন এজেন্সির, ওনারা আমাকে এশিওর করেছেন যারা ওনারা সর্বশক্তি দিয়ে সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ 2027 ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 14টি দল। এর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু বর্তমানে 76 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 10ম স্থানে আছে লাল সবুজ জার্সিধারীরা। এদিকে বাংলাদেশকে টপকে 80 পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ এবং 88 পয়েন্টে ইংল্যান্ড জায়গা করে নিয়েছে। তবে ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে শীর্ষ 8-এ জায়গা করে নেওয়ার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে। তবে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে আসন্ন ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হারাতে হবে। ইন্টার মায়ামির জয়ের দিনে পেশাদার ফুটবলে 600 গোলের মাইলফলক স্পর্শ করলেন উরুগুয়ের তারকা ফরওয়ার্ড লুইস সুয়ারেজ। আজ ভোরে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে এই মাইলফলক স্পর্শ করেন মায়ামির তারকা ফুটবলার। এদিকে লুইস সুয়ারেজ উরুগুয়ের প্রথম ফুটবলার যিনি পেশাদার ফুটবলে 600 গোলের মাইলফলক ছুঁয়েছেন। 38 বছর বয়সী তারকার মাঝে এখনও থামার কোনো লক্ষণ নেই। ইন্টার মায়ামির হয়ে মেসির পাশে খেলতে গিয়ে এই উরুগুয়ান কিংবদন্তি যেন আরও একবার নবজীবন পেয়েছেন। পুষ্টিচা নিবেদিত রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি গেলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনকে বিলম্বিত করতে পিআরের নামে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।